নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে। কিছুটা হয়তো জনগণ জানে, গণভোটের মাধ্যমে আরো ব্যাপকভাবে জানার সুযোগ আছে। ইলেকশন কমিশন এটাকে পাবলিশ করবে এবং সরকার এটার জন্য প্রপাগান্ডা করবে। আমরা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি এটা মাঠে নামে, তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে। আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোটের মতো হবে না। বাংলাদেশে 3টি গণভোট হয়েছে, একটা কনস্টিটিউশনাল আর 2টি হলো ইনস্টিটিউটিভ গণভোট হয়েছে। এখানে জনগণ জানেন না কখন গণভোট হয়েছে, এই অভিযোগটা দেয়া হচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে, এই গণভোটে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। আর আমরা সবাই মিলে যেহেতু এই সনদটা চার্টারটা করেছি, সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায়, কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি, পাবলিকের ইন্টারেস্টের জায়গা থেকে যদি আমরা পিক করে নিয়ে যেতে পারি, তাহলে একটা হাইয়েস্ট ভোট রেশিও একটা সম্ভাবনা কাস্টিং এর সুযোগ এখানে আছে। সেই জন্য এই আশঙ্কা করার সুযোগ নেই। আবার কেউ বলে যে এখানে মানি একটা বড় বিষয়, কস্টিং এর বিষয়, একটা ভিআইপি হলো আমাদের অর্থনৈতিক বিষয়, যেখানে 27 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে শ্বেতপত্র গভর্নমেন্টের রিসার্চের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। সেই দেশে 1,500 কোটি টাকা আপনি এত বড় করে দেখবেন, জাতি এত বড় একটা স্বার্থে, জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি, সে জায়গায় 1,500 কোটি টাকা। আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে, একটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে, ব্যালট বাক্স এন্ড আদার লজিস্টিক যেগুলো সব থেকে যাবে। 2 মাস 1 মাসের পরে আপনি এটা কাজে লাগাতে পারবেন। কস্ট মিনিজের বিষয়টা কিন্তু এখানে বড় করে দেখার সুযোগ নাই। জনস্বার্থে, দেশের স্বার্থে এগুলো তো ভেরি নেগলিজিবল একটা পয়েন্ট, আমরা সেও দেখি। এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি, এটা প্রশ্ন আপনারা উঠিয়েছেন, এটা হয়তো ভুল বোঝাই থাকতে পারে। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আগেও বলেছি, এটা আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গুরু হিসেবে কাজ করছি না। আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি। আমরা পাবলিকলি বলেছি, আসেন, আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগ্রহ আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায় আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু মানে আবদারের সুরে বলতে চাই, বিগত রিজিং কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। বিএনপি যদি আহ্বান করে, জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে, আসেন সবাই মিলে আলোচনা করে। এই ধরনের উদারতার মন মানসিকতা আমাদের এখনো আছে, আমরা পজিটিভলি আগাচ্ছি। আমরা কোনো অস্থিরতা, ইলেকশনের প্রতি থ্রেট হোক, এই ধরনের কোনো কাজে আমরা নাই, ছিলাম না। সরকার প্রধানকেও আমরা সেটা বলেছি, সরকারকেও আমরা একটা কথা বলেছি। কথা আমার একটু দীর্ঘ হচ্ছে মনে হচ্ছে, আমি শেষ করতে চাই। আবার চৌধুরী ভাই এখানে আছেন, তো উনি ওনার দলের প্রতি, আমি একটু ইশতেহারের জায়গায় যদি আমার 1-2 মিনিট সময় দেন, আমি এটা বলে শেষ করতে চাই। আমি প্রথম কথা হচ্ছে যে, ইশতেহার যেহেতু একটা কমিটমেন্ট, একটা পার্টির একটা প্রতিশ্রুতি, এটা পার্টির অবস্থান, নীতিগত অবস্থানটা কোন ইস্যুতে কি হবে, এটা না অনেক বড় ব্যাপক বিষয়। স্বল্প পরিসরে এটা আলোচনা আসলে সুযোগ নেই। ইশতেহার প্রণয়নের ক্ষেত্রে প্রায়োরিটি আমরা কি দেব? আমার দলের পক্ষে যদি আপনি বলেন, ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা একটা করাপশন ফ্রি বাংলাদেশ চাই। কারণ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে চলে গেছে, পাচার হয়ে গেছে, এই টাকা দিয়ে আমরা 4টি বাজেট করতে পারি। তাহলে আমরা যদি এই জায়গাটা বন্ধ করতে পারি, এবং ইন্টারনালি এর বাইরে তো অঘোষিত রেকর্ডের বাইরে অনেক আছে, সব মিলে দেশটাকে সামনে এগিয়ে তুলে অর্থনৈতিক ভিত্তি যদি শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটাকে হাত দিতে হবে। বিগত সরকার কি করেছে? জিরো টলারেন্স করাপশনের ব্যাপারে। দেখেন, আপনি খুলে দেখেন, কথার কাজে কত ফারাক। আবার পার্লামেন্ট অর্থমন্ত্রী বলে যে 4,000 কোটি টাকা এত কোনো টাকাই না,
আমি পার্লামেন্টে ছিলাম, সেদিন আমি বাজেট বক্তৃতায় আলোচনা বলছিলাম মাননীয় স্পিকার যে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন এখানে তো পুকুর চুরি হয়ে গেছে, বিগত দিনের সামনে কি আগাবেন। তো উনি জবাবে বলছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মজিদ সাহেব দুনিয়া থেকে চলে গেলেন। তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন, তবে এটা সঠিক না। আমি মনে হচ্ছে আমার বক্তব্য উনি ডিনাই করেছেন। দেখছিলাম উনি আরেকটু অগ্রসর, বলে সমুদ্র চুরি হয়ে গেছে, পুকুর চুরি না। এখন সমুদ্র চুরি হয়ে গেছে, এটা আমরা কিন্তু জুলাই বিপ্লবোত্তর আরো ভালো করে বুঝতে পেরেছি। শ্বেতপত্র ওনারা প্রকাশ করেছেন, গভর্নমেন্টের প্রতিনিধি আছেন, তখন আমরা বুঝতে পেরেছি এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, বাংলাদেশ এগিয়ে যাবে। একটা ফার্স্ট ওয়ার্ল্ডের কাটা যাওয়ার মতো একটি পটেনশিয়াল কান্ট্রি। আমাদের সমুদ্র যে প্রাকৃতিক দেশ, মানে প্রধান অবস্থায় কালকে একটা বক্তব্য আমি দেখলাম, প্রাকৃতিক সম্পদে আমাদের প্রকৃত শক্তি নয়, আমাদের দক্ষ মানব সম্পদ হলো বড় শক্তি। আমি দুইটাকে শক্তি মনে করি, কারণ আমি সাগর পারের লোক। আমার এখানে ডিপ সি পোর্ট হচ্ছে, আমার এখানে ইকোনমিক জোন হচ্ছে, আমাকে এলএনজি জেরি হচ্ছে, আমার এখানে কয়লা বিদ্যুৎ হয়েছে, ওইটা আমাদের জন্য একটা বড় ধরনের কি বললো, এটা বিষাক্ত প্রজেক্ট হয়ে গেছে। তো সেটা সরকার দেখবে অবশ্যই। এ ধরনের কয়লা ভিত্তিক বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন কানে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ এখন এগুলো চালু করছে। বিগত রিজিম সেটা করেছে, বর্তমান সরকার এটা কমিটমেন্ট হচ্ছে এটা বন্ধ করবে। আমরা আশাবাদী হইতে চাই এই জায়গায়। আমার কথা তো হলো সেটা না, আপনি 10 টাকার চাল কমিটমেন্ট করেছেন, ইস্তেহার দিয়েছেন, তো কয় টাকায় খাওয়াইছেন এটা আবার নিজেই ঠিক করেন। এ ধরনের বহু প্রতিশ্রুতি ভরা, এই ধরনের প্রতিশ্রুতি লাভ নেই। আমি যা বলবো তা আমি মেন করবো, তা আমি কমিট করব। স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা, আপনার কমিটমেন্ট, এগুলো যদি এনশিওর করতে না পারেন, এই ধরনের আলোচনা হবে একাডেমিক আলোচনা, এবং এগুলোর জন্য আমরা হয়তো সাময়িক একটু এনজয় করব, কিন্তু বাস্তব ফিল্ডে সাইকোলজি এটা একই বলেছেন, এগুলো আসলে কিছুই ঠিক থাকে না। আমরা 3 জুনের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে এগ্রিমেন্ট করছিলাম, তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশন হয়েছিল। এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে? এই জন্য আমরা চুন খেয়ে যার মুখ করেছি সে দই দেখলে ভয়। আমরা এই দই আর খাইতে চাই না, যেটা চুনের আড়ালে উপায়িত আছে। সে ব্যাড কালচার থেকে দেশকে বের করে আনতে হবে, সংস্কারের পথে হাঁটতে হবে। পরিবর্তন ছাড়া উপায় নেই ভাই। পরিবর্তন চাপিয়ে দেওয়া যাবে না, কমিটমেন্টের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা কাদের জন্য? আমাদের ফিউচার জেনারেশনের জন্য। সাদেক কাইম ডাকসুল বিবি এখানে আছে, নতুন প্রজন্মের লিড করছে তারা। এরা যে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিল, 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের রেজাল্ট কি হচ্ছে? জনতার ইস্তেহার, জনগণের একটা বড় গুরুত্বপূর্ণ সচেতন অংশ হলো এই বিশ্ববিদ্যালয়গুলো। তারা কি চায় তা ইতিমধ্যে আমরা বুঝে গেছি। বাংলাদেশ আগামী দিনে সেদিকে আগাবে, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, এটা আমরা আশাবাদী হতে চাই। সেজন্য সবচেয়ে বড় জিনিস হবে আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মের জন্য একটি ভবিষ্যতের ধার খুলে দিতে হবে, তারা যেন এগিয়ে যেতে পারে। আমরা যদি ইতিহাসকে দায়বদ্ধ না হই, আমরা যেন আমাদের নতুন প্রজন্মের একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। সেই ধরনের ইস্তেহার হোক, শিক্ষার সংস্কার, করাপশন, এন্টি করাপশন, জিরো টলারেন্সের অঙ্গীকার সবাই করে, এটা জায়গায় যেন আমরা সবাই থাকতে পারি। আর শেষ কথা হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু না হলে ইস্তেহার কল্পনা বিলাস হবে, এগুলো করে লাভ নাই। আর জায়গায় আমাদেরকে আগে ঠিক হইতে হবে। তো ইলেকশনের জন্য যদি আমরা রাজনৈতিক দলগুলি একসাথে গণমাধ্যমে এসে বলতে পারি হাতে হাত ধরে, আমরা কেন্দ্র দখল করবো না, কালো টাকা দিয়ে ভোট কিনবো না, আমরা প্রশাসনের পক্ষ হইতে টলারেন্স করবো না, আমরা মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছি, সেই অধিকার রক্ষার জন্য যেমন 2 জন দিয়েছে আমাদের তরুণরা, আমাদের জনগণ, আবার সেই জায়গায় প্রয়োজনে আমরা জীবন দিয়ে মোকাবেলা করব। আমরা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনের গণতন্ত্র ফিরিয়ে আনবো, একটি ফ্রি ফায়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে গণতন্ত্রের সরকার হস্তান্তর করবো ক্ষমতা। তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।